এবিএম মোশাররফ হোসেন, আমি আপনার কাছে আসি। এই জায়গাটা কিন্তু যেটা মার্দিয়া মাহমুদ বলেছে, বিষয়টা আমি অ্যাড্রেস করতে চাই, আপনার মন্তব্য শুনতে চাই যে গুমের সংজ্ঞা যদি হয় এরকম যে তাকে আসলে জাতীয় নিরাপত্তার স্বার্থে গুম যদি করা হয় সেটাকে গুম বলা যাবে না, এই সংজ্ঞা তো শেখ হাসিনা ব্যবহার করেছে। তাহলে এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কেমন থাকা উচিত কিনা আসলে? এই সময়কালে আলোচনার একটা বড় জায়গা হচ্ছে জুলাই। এই কারণে যে আমাদের জুলাইটা আমাদের রাজনীতিতে যে ধরনের নতুন একটা সম্ভাবনা তৈরি করেছে, আবার জুলাই আমাদের এখানে ব্যর্থতার অনেকগুলো জায়গাও তৈরি করেছে। জুলাই আমাদের এখানে আশাহত হওয়ার মতন ঘটনা তৈরি করেছে। জুলাই বেহাত হয়ে গেছে, জুলাই বিক্রি হয়েছে। আজকে যে আলোচনাগুলো আসছে, এই আলোচনাগুলো আসলে প্রত্যেকে আলোচনাটা করছে তার নিজের রাজনৈতিক অবস্থান থেকে, সে যতটুকু সুবিধা নিতে পারে। আমি উদাহরণ দিব, জুলাইয়ের সাথে বারবার বিশ্বাস ভঙ্গ করা হয়েছে। প্রথম দিন যেদিন সরকার গঠিত হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাদ দেওয়া হয়েছে। জুলাইকে আজকে আপনি যেভাবে দেখছেন, জুলাইয়ের যে পরিবর্তনের যে সুযোগটা, সেই সুযোগটা তো হাতছাড়া করা হয়েছে। জুলাইয়ের এতগুলো অঙ্গীকারের কথা বলা হচ্ছে, জুলাইয়ের যে নারীদের অংশগ্রহণ সেটিকে সম্মান জানিয়ে একটা কমিশন করা হয়েছিল। সেই কমিশনটা কই? সেটা নিয়ে কথা হয় না কেন? কথা হয় না এই কারণে যে আমরা শক্তি দেখিয়ে বলেছি যে এই নীতি যারা প্রণয়ন করেছে তাদেরকে আমরা বুড়িগঙ্গায় ফেলে দেব। ভয় দেখিয়েছি, কারণ আমরা মেজরিটি ছিলাম, আমাদের সাথে শক্তি ছিল। অথচ জুলাইয়ে নারীদের কন্ট্রিবিউশন ছিল না সব থেকে বেশি। আসলে কি মেজরিটি আপনি নিশ্চিত করে বলতে পারেন? শক্তি দেখিয়েছে, শক্তি দেখিয়েছে সেটা বলতে পারেন, কিন্তু মেজরিটি কিনা সেটা আপনি 100% মব আমাদের হাতে ছিল। কারণ নারীদের সংখ্যা আপনি চিন্তা করতে হবে যে আসলে ওই মুহূর্তে অর্ধেকের বেশি মব আমরা নিয়ন্ত্রণ করেছি। আমাদের হাতে মব ছিল, মব দিয়ে আমরা যা খুশি তাই করতে পেরেছি, কারণ রাষ্ট্র আমাদের পেছনে ছিল। রাষ্ট্র শেল্টার দিয়েছে, এবং শেল্টার দিয়েছে বলে আমরা ঢাকা শহরের উপরে দাঁড়িয়ে নারীদেরকে অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। কারা? তাদের প্রত্যেকেই হচ্ছে জুলাইয়ের সামনের কাতারের সেনা ছিল। তার অর্থ হলো যে জুলাইকে আমি আমার স্বার্থে ব্যবহার করেছি, আমি আমার স্বার্থে ফেলে দিয়েছি। আচ্ছা, এই যে জুলাইয়ে আজকে ডেইলি স্টার দেখেছেন? ডেইলি স্টার একটা রিপোর্ট এসেছে যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশগুলো দিয়েছে তার মধ্যে মুক্তিযুদ্ধের সংজ্ঞার বিষয়ে জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের সবকিছুই মধুর মতো লাগে, শুধুমাত্র মুক্তিযুদ্ধের সংজ্ঞার বিষয়ে আপনি নোট অফ ডিসেন্ট দেন কেন? বিএনপি দিলে সেটা আপনার কাছে আপত্তি হয় কেন? কারণ হলো যে এখানে স্বার্থটা ক্ষুণ্ণ হচ্ছে। আর আরেকটা সমস্যা কি জানেন? সমস্যা হলো আপা আছেন এখানে বসে কথা বলা, আপনাদের একটা বিরাট বাহিনী আছে, আপনি যান অনলাইনে অশ্রাব্য ভাষায় গালাগালি করে, কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই, কোনো তথ্য নাই, কাজটাই হচ্ছে আমি আপনাকেও দেখে আপনাকেও গালাগালি করে আর কি, এই কাজগুলো। কিন্তু এটি করে বলেই আমি তো থেমে যাওয়া যাবে না। আপনি অন্তর্বর্তী সরকারের কোন কোন জায়গাটা আপনার পছন্দ হচ্ছে, যেটা আপনার পক্ষে আছে, বিএনপির ভালো লাগছে কোনটা, যেটা বিএনপির পক্ষে যাচ্ছে। কিন্তু জুলাইয়ের যে স্পিরিটের যে জায়গাটা ছিল কি, বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন, ব্যানারটার কথা মনে আছে? সেই বৈষম্যকে কি আমরা অ্যাড্রেস করেছি গত 1.5 বছর 2 বছরে? গ্রামের সাথে শহরের বৈষম্য, এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের বৈষম্য, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য। তার মানে হচ্ছে আমার যে স্পিরিটটা যেটা ছিল সেটাকে আমি অ্যাড্রেস করিনি। আমি এখান থেকে কেন বারবার এই জায়গাটা আসছি এই কারণে এর ভেতর থেকে আমার কতগুলো সুবিধা। আমরা নতুন করে কিভাবে প্রসঙ্গটা আনতে পারি? আপনি যে কথাটি বললেন যে জুলাই বেহাত হয়ে গেছে এবং যে বৈষম্যকে অ্যাড্রেস করার যে কাজটা ছিল, যে আকাঙ্ক্ষাটা ছিল, সেটা করা হয়নি। এটা আমি এগ্রি করি আপনার সাথে। বিশেষ করে নারীদের অধিকারের কথা যদি বলেন, তারপর শ্রমিকদের অধিকারের কথা যদি বলেন, কিছুটা আমরা দেখেছি শ্রম আইনে চেষ্টা করেছে একটা, সেখানে কমিশন হয়েছে, তাসলিমা লিমারা ওনারা চেষ্টা করেছেন, কিন্তু সম্পূর্ণভাবে সেটা সম্ভব হয়নি। এবং কৃষকদের বিষয় এখানে আছে। এই যে সংস্কারগুলো প্রয়োজন ছিল বৈষম্য মুক্তির জন্য, সেটা তো হয়নি। এখন আমরা আটকে আছি যে গণভোটে যেটা গেছে সেটার মধ্যে দিয়ে। আমরা কি আসলে নতুন করে কোনো কিছু করতে পারবো, নাকি আমাদের এটাই মেনে নিতে হবে? প্রথম জায়গাটা হচ্ছে আমরা আসলে চেয়েছি কিনা। আমরা চাইনি। আমরা এই যে গণ অভ্যুত্থানটা, এই গণ অভ্যুত্থানটার প্রাণ শক্তি ছিল শ্রমজীবী মানুষ।
প্রায় 300 শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে এবং যাদের একটা বড় অংশের মরদেহ ঢাকা থেকে তার নিজের এলাকায় যাওয়ার সামর্থ্য তাদের ছিল না, ধার কর্জ করে অন্যের সহযোগিতায় লাশ নিয়ে দাফন করেছে। আজ থেকে 7-8 মাস আগে খামারবাড়িতে 3 দিনের একটা অনুষ্ঠান হয়েছিল, সরকার তার স্টেক হোল্ডার, পলিসি লেভেল সবাইকে ডেকে সেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটা বক্তৃতা করেছিলেন এবং করে বলেছিলেন যে আমি 3 দিনের মধ্যে আমি এই যে আলোচনায় আমি কোনো লুঙ্গি পরা মানুষকে দেখিনি, তাহলে আপনার এই আলোচনায় চা শ্রমিকের কথা কি বলবে, বস্তিবাসীর কথা কি বলবে? আপনি এখন পর্যন্ত দেখেন এই যে বিতর্ক যেটা হচ্ছে, আমাদের 12 তারিখে 2টো ভোট হয়েছে, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে প্রতীকের ভোট। আপনি প্রতীকের ভোটের যে কমিটমেন্টগুলো ছিল, যে অঙ্গীকারগুলো ছিল, সেই অঙ্গীকারগুলো নিয়ে কি আপনি কোনো আলোচনা দেখেন? এই যে শিশু হামে মারা যাবে না, ট্রিটমেন্ট হবে, সেই অঙ্গীকার তো বিএনপির ইশতেহারেও ছিল, জামাতের ইশতেহারেও ছিল। আমাদের এখানে এই যে কৃষকের কথা বললাম, এই অঙ্গীকার তো বিএনপির ইশতেহারে ছিল, জামাতের ইশতেহারেও ছিল। আমার এখান থেকে 22 জন যুবক, যে যুবকরা রাস্তায় নেমেছিল পরিবর্তনের জন্য, সে ভূমধ্য সাগরে ভাসছে, ওর একটা কাজের কথা তো আমার জামাতের ইশতেহারেও ছিল, বিএনপির ইশতেহারে ছিল। সেজন্য তারা কেন লড়াই করছে না, সেজন্য তারা কথা বলছে না কেন? 1 মিনিট নীরবতা পালন হয়েছে। একদমই তাই, একদমই তাই। আমি